12 জুন 2025 আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছিল বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট নম্বর AI-171। বিমানটিতে ছিল 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ওড়ার নির্দেশ পাওয়ার পরই বিমানটি আকাশে ওড়ে, কিন্তু মাটি থেকে মাত্র 600 থেকে 700 ফুট ওপরে ওঠার পরই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বিমানটি ওপরের দিকে যাওয়ার বদলে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। পাইলটেরা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলেও কোনো লাভ হয় না। বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ছাদের ওপর আছড়ে পড়ে। সাথে সাথেই ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের 229 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার। এমনকি হোস্টেলে যারা খাবার খেতে এসেছিলেন তাদের মধ্যেও 38 জন ছাত্রছাত্রী ও সেখানকার সদস্যদের মৃত্যু হয়। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনায় একমাত্র প্রাণে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ। এই ঘটনা শুধু গোটা দেশকেই নয়, পুরো বিশ্বকেই যেন নাড়িয়ে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। আপনার কি মনে প্রশ্ন জাগে না যে বোয়িং 787, যাকে বিশ্বের অন্যতম নিরাপদ বিমান বলে গণ্য করা হয়, সেই সিরিজেই একের পর এক কেন দুর্ঘটনা ঘটছে? এর নেপথ্যে কি রয়েছে কোনো টেকনিক্যাল ফল্ট, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি সারা বিশ্বের মানুষের কাছে প্রশ্নের সৃষ্টি করেছে। বিশ্বের মধ্যে যারা যাত্রীবাহী বিমান তৈরি করে তাদের মধ্যে যে দুটি কোম্পানির নাম সবচেয়ে বেশি শোনা যায় তাদের মধ্যে একটি হলো বোয়িং আর অন্যটি হলো এয়ারবাস। এই দুটি প্রতিষ্ঠান বহু দশক ধরে বিমান তৈরি করে চলেছে। আর আমাদের দেশের আকাশে সবচেয়ে বেশি যে দুটো এয়ারলাইন্স চলে তা হলো এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়া তাদের ব্যবহারের বেশিরভাগ ক্ষেত্রেই বোয়িংয়ের বিমান ব্যবহার করে, বিশেষ করে বোয়িং 787 ড্রিমলাইনারের মডেলটি। বোয়িং দাবি করে তাদের তৈরি প্রতিটি বিমানের গড় 30 বছর পর্যন্ত আকাশে উড়তে পারে, যদি সেই সমস্ত বিমানগুলি নিয়মিত মেনটেনেন্স এবং সার্ভিসিং করা হয়। অর্থাৎ 3 দশক ধরে তারা কোনো বাধা বিপত্তি ছাড়াই আকাশে উড়তে পারে। কিন্তু বন্ধুরা, বাস্তবতাও কি তাই? আসুন জেনে নিই। বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে আসছি একের পর এক ভয়াবহ বিমান দুর্ঘটনা, যা কখনো পাইলটের গাফিলতি, কখনো বিমানের সেন্সর বা অ্যালার্ম সিস্টেম কাজ না করা। কিন্তু এবার 2025 সালে 12 জুন আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুর্ঘটনা আমাদের সামনে আরও বড় প্রশ্ন তুলেছে। এবারও কি পাইলটের ভুল, নাকি অন্য কিছু? এই দুর্ঘটনায় যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হয়, সেই ভিডিও দেখে বহু বিমান বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা অনুমান করছেন এই দুর্ঘটনার পিছনে থাকতে পারে একাধিক কারণ। একটি বিমান যখন টেক অফ করে তখন তার দুটি ডানায় লাগানো দুটি বিশাল বড় ইঞ্জিন তৈরি করে প্রচণ্ড পরিমাণে থ্রাস্ট বা ফোর্স, যার মাধ্যমে বিমানটি আকাশে উঠতে পারে। কিন্তু শুধু ইঞ্জিন ফোর্স থাকলেই হয় না। বিমান যখন রানওয়ে ধরে ছুটে চলে তখন তাকে ওপরের দিকে উঠিয়ে আনার জন্য ব্যবহার করা হয় ডানায় লাগানো দুটি গুরুত্বপূর্ণ অংশ। একটি হলো স্ল্যাপ, যেটি বিমানের পাখার উপরি অংশে থাকে, আর একটি হলো ফ্ল্যাপস, যেটি বিমানের ডানার নিচের অংশে থাকে। এই দুটি অংশকে নির্দিষ্ট কোণে 30 থেকে 45 ডিগ্রি নিচের দিকে প্রসারিত করলে বিমানটিকে প্রয়োজনীয় লিফট দেওয়া হয়, যার ফলে সেইটি মাটি থেকে আকাশের দিকে উঠতে পারে। কিন্তু ভাইরাল ভিডিও দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন যে ফ্লাইট AI-171 এর উইংস একদম সোজা ছিল, অর্থাৎ ফ্ল্যাপস ও স্ল্যাপস ঠিকভাবে খোলা হয়নি। এর মানে দাঁড়ায় যে এই অংশগুলো হাইড্রোলিক সিস্টেম কাজ করেনি, নয়তো কামান দেওয়ার পরও ফাংশন সক্রিয় হয়নি। আরও একটি তথ্য যেটি উঠে এসেছে, বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা, যেটি টেক অফের পর ভিতরে ঢুকে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি টেক অফ হওয়ার পরও সেই চাকাগুলি ভেতরে যায়নি। এর থেকে আরও নিশ্চিত হওয়া যায় যে বিমানের হাইড্রোলিক সিস্টেম ঠিকভাবে কাজ করছিল না। তারই সঙ্গে লক্ষ্য করা যায় র্যাট, অর্থাৎ র্যাম এয়ার টারবাইন। হাইড্রোলিক বা ইলেকট্রনিক সিস্টেমের সমস্যা হলে বিমানটিতে দ্রুত সক্রিয় হয়ে যায় এই ডিভাইসটি। র্যাট হলো একটি ছোট্ট টারবাইন যা বিমানের নিচে থেকে বেরিয়ে আসে আর বাইরের বাতাসের সাহায্যে জরুরি বিদ্যুৎ উৎপাদন করে। সাধারণত এটি কেবলমাত্র তখনই চালু হয় যখন বিমানের বিদ্যুৎ সরবরাহ বা হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ হয়। সুতরাং যদি ভাইরাল ভিডিওতে দেখা যায় র্যাট সক্রিয়, তবে নিশ্চিতভাবে বলা যায় এই বিমানটির প্রধান হাইড্রোলিক ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যর্থ ছিল। তাহলে এবার প্রশ্ন হলো,
এই দুর্ঘটনার পিছনে আসলেই কি পাইলটদের গাফিলতি ছিল, নাকি একটি মারাত্মক কারিগরি ত্রুটি যা কেড়ে নিল এতগুলো মানুষের জীবন? আপনাদেরকে এতক্ষণ ধরে যে সমস্ত তথ্যগুলো আমরা দিলাম, এগুলো সমস্তটাই একটি ধারণা ও ভিডিও দেখে বিশ্লেষণ করা তথ্য। তবে এই প্লেন দুর্ঘটনার আসল কারণ জানতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। কারণ একটি বিমান ঠিক কী কারণে বিধ্বস্ত হলো তা নির্ভর করে একমাত্র সেই বিমানে থাকা ব্ল্যাক বক্স বা ফ্লাইট রেকর্ডারের তথ্যের উপর। ব্ল্যাক বক্স সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন তাহলে একটু বলে দিই। ব্ল্যাক বক্স হলো একটি বিশেষ ধরনের রেকর্ডার যা প্রতিটি বিমানে লাগিয়ে রাখা হয়, যেটি থেকে বিমানের মধ্যে ঘটে যাওয়া শেষ মুহূর্তের প্রতিটি শব্দ, পাইলটদের কথোপকথন, ইঞ্জিনের অবস্থা, সেন্সর ফিড ও যন্ত্রাংশের রেসপন্সের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করে। ব্ল্যাক বক্স মূলত দুটি ভাগে বিভক্ত: ককপিট ভয়েস রেকর্ডার, যা সিবিআর পাইলট এবং ককপিটে থাকা অন্যান্য স্টাফেদের সকল কথোপকথন রেকর্ড করে, এবং অন্যটি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর, অর্থাৎ বিমানের উচ্চতা, গতি, তাপমাত্রা, ইঞ্জিনের অবস্থা, ফ্ল্যাপ বা স্ল্যাব খোলা বন্ধ হওয়া ইত্যাদি মতো প্রায় 100+ তথ্য সংরক্ষণ করে। এই দুটি যন্ত্র বিমানের পিছনে খুব সুরক্ষিতভাবে রাখা হয়, যাতে দুর্ঘটনার পরেও এগুলো অক্ষত থাকে এবং এগুলো থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হয়। এই মুহূর্তে এই ভয়াবহ দুর্ঘটনা তদন্ত করছে ভারতের ডিজিসিএ, অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। বিমান নির্মাতা বোয়িং কোম্পানির নিজস্ব তদন্তকারী দল, আন্তর্জাতিক পর্যায়ে এনটিএসবি, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইউএসএ, ব্ল্যাকবোর্ড থেকে প্রাথমিক ডেটা উদ্ধার করে এবং ডিকোড করতে সাধারণত সময় লেগে যায় 2 থেকে 6 সপ্তাহ। তবে যদি ডেটা ড্যামেজ হয়ে যায় তাহলে সময় আরও বেশি লাগতে পারে। সেই রিপোর্ট প্রকাশিত হলে আমরা জানতে পারবো বিমানটির ইঞ্জিন, সিস্টেম, সেন্সার, হাইড্রোলিক বা পাইলট আসলে কে বা কী ছিল এই দুর্ঘটনার মূল কারণ। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। একজন সাধারণ যাত্রী হিসেবে আমরা চাই প্রতিটি যাত্রায় যেন আমাদের নিরাপদে হয়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আজ AI-171 ফ্লাইটের মতো সেফেস্ট ফ্লাইটও আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ত্রুটি যদি থেকে যায় তাহলে মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনার সম্মুখীন আমাদের আর না হতে হয়। তারই সঙ্গে অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তারই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনারা সরাসরি দেখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।